আসসালামু আলাইকুম। এই সাম্প্রতিক সময়ে ইউনুস কার্জাইয়ের যে প্রেস সচিব গোয়েবলস বা ডাস্টবিন শফিক, সে কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। সে গোমর ফাঁস করে দিয়েছে, কি বিষয় আপনারা তো জানেনই। সে সে বলেছে যে ইউনুস নাকি প্রথম রাষ্ট্রীয় সফরে যেতে চেয়েছিল ভারত, কিন্তু ভারতের তরফ থেকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি, সেটি সে সাক্ষাৎকারে স্বীকার করেছে। এবং ইউনুস কিন্তু হন্য হয়ে 5ই অগাস্টের পর থেকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রথমে জাতিসংঘে সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য অনেক চেষ্টা তদবির চালিয়েছে। ভারত তাকে পাত্তা দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্কর সহ পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ তাকে পাত্তা দেয়নি, দেখা করতে পারেনি। তারপরে পরবর্তীতে সাম্প্রতিক সময়ে চীন সফর করার আগে সে প্রথম দেশ হিসেবে ভারত সফর করতে চেয়েছে, সেখানেও তাকে পাত্তা দেওয়া হয়নি। এখন থাইল্যান্ডের যে বিমস্টেক সম্মেলন হবে, এই বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে একটা সাইডলাইন মিটিং সে করতে চাচ্ছে। তার আসল উদ্দেশ্য হলো দেখানো যে একটি ফটো সেশন করা, দুই হাত দিয়ে হাতের ওপর হাত রেখে একটা যে খুব সুসম্পর্ক আছে, আমি খুব ভালো চালাচ্ছি আমাদের মধ্যে। তার একদিক থেকে সে জঙ্গি এবং রাজাকারদের পিতা হিসাবে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে স্লোগান দিচ্ছে, সারাদিন ভারত বিরোধিতা করছে ভারতের নামে। এদিকে ভারতের যে জাত শত্রু পাকিস্তানের সাথে ধরম মহরম, যুদ্ধাপরাধী রাজাকার পাকিস্তানিদের সাথে, আইএসআইয়ের সাথে তাদের পীড়িত। এদিকে আবার চীন যেহেতু, চীনের সাথেও ভারতের ঐতিহাসিক দ্বন্দ্ব, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ সহ অনেক বিষয় নিয়ে আর কি। যেহেতু আপনারা জানেন যে ভারতের সাথে, যেহেতু ভারত এবং তাদের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব আছে, যার কারণে এবং চীনের সাথেও ঘনিষ্ঠতা। আবার এদিকে যারা ভারত বিরোধী রাজনীতি করে, বিশেষ করে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করে, কিন্তু বিএনপি অতটা অ্যাগ্রেসিভলি বলছে না যতটা ডানপন্থী জামাত, হেফাজত সহ উগ্র জঙ্গিরা, বিশেষ করে হিজবুত তাহরির সহ অন্যরা যে বলছে। এবং তাদেরকে 5ই অগাস্টের পরে মুক্তি দিয়ে দিচ্ছে, জেল ভেঙে বেরিয়ে যাচ্ছে ইউনুস কার্জাইয়ের সময় জঙ্গিরা। জসিমউদ্দিন রাহমানি যে ব্লগারদের সহ মুক্তমনা মানুষদেরকে হত্যা করেছে, এরকম সবাইকে ছেড়ে দিচ্ছে। এবং 5ই অগাস্টে ক্ষমতা নেবার আগে ফ্রান্সে প্যারিসে একটি বিদেশি সংবাদপত্রের সাথে মিটিংয়ে সাক্ষাৎকারে ইউনুস কিন্তু বলেছে, বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, মানে তার কথা, ভারত যদি তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না করে তার দাবি, তাহলে 7 স্টার্সও অস্থিতিশীল হবে। মানে তিনি হুমকি দিয়েছেন 7 স্টার্সকে অস্থিতিশীল করে। পূর্বে যেমন বিএনপি জামাতের আমলে যে অনুপ চেটিয়ারা, উলফারা যেরকম পাকিস্তান এবং আইএসআই এবং চীনের অস্ত্রে যেরকম 7 স্টার্সকে যেরকম অস্থিতিশীল বাংলাদেশের মাটি ব্যবহার করে, এখানে অনুপ চেটিয়াদেরকে সেফ হ্যাভেন দিয়ে লালন পালন করে ঘাঁটি করে যেভাবে ভারত আক্রমণ করা এবং ভারতের অস্থিতিশীল করার জন্য তাদের যে ভারতের আগে বিচ্ছিন্নতাবাদী বলে, উলফা তারা স্বাধীনতা আন্দোলন বলে, তাদেরকে দিয়ে ভারতকে টুকরো টুকরো করার একটা চক্রান্ত করছে। তো ভারত 7 সিস্টার্সও অস্থিতিশীল হবে, আক্রান্ত হবে। তা আপনি একদিক থেকে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবেন, আদিকে আপনার উপদেষ্টা মাহফুজ আলম নতুন একটি মানচিত্র অঙ্কন করে ফেলছে। সে তার স্বাদের বাংলা, বিহার, উড়িষ্যার মানচিত্র প্রকাশ করছে, সেটা দখল করবে। তারা 47-এর সে স্বপ্ন দেখছে, 47-এর আগের স্বপ্ন। আবার ইউনুস তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, জঙ্গিদেরকে মাথায় তুলে নাচছে। এদিকে আবার নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাচ্ছে সে তার পররাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক সময় কাতারে একটু দেখা করতে পেরেছেন। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে, এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ কাচুমাচু করে হয়ে বসা, এটাতে প্রমাণ হয় তার সেখানে কি কথা হয়েছে এবং কি অবস্থা হয়েছে। তো এই যে ভারত তাকে পাত্তা দিচ্ছে না, এবং তারা ভারত সরকারকে ক্রমাগতভাবে এখানে যে সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগের মধ্যে নির্যাতন, কিংবা
এগুলাকে ভারতের সংবাদ মাধ্যমকে বলছে অপপ্রচার করছে ভারত, এবং আন্তর্জাতিকভাবে ভারতকে হুমকি দিচ্ছে শেখ হাসিনাকে পাঠাতে হবে, শেখ হাসিনাকে এখনও কোনো কথা নেই যেটি অবমাননাকর কথা না, যে ভারতকে কথায় কথায় ভারতকে হুমকি দেওয়া, দখল করা, ভারতকে জঙ্গিবাদীরা ভারতের 7 স্টার দখল করবে, আক্রমণ করবে, ভারতকে টুকরো টুকরো করে দিবে, দিল্লি দখল করবে। আবার এদিকে আসিফ নজরুলরা অপপ্রচার চালাচ্ছে যে ভারতের রকে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিবে। এই যে তাদের চতুর্মুখী, আর এক হচ্ছে রাজনৈতিক কর্মী, এনসিপি, জামাত শিবির, রাজাকার, জঙ্গিরা তো আছেই, তার যে অবৈধ উপদেষ্টা তারাও রাষ্ট্রীয় প্রোটোকল এবং রীতিনীতি ভঙ্গ করে তারা মানচিত্র প্রকাশ করছে, তারা রকে নিষেধাজ্ঞা দেবে এরকম স্ট্যাটাস দিচ্ছে অবৈধ আইন উপদেষ্টা আসিফ নজরুল। তো এই যে তাদের সার্বিক পরিস্থিতি, একদিক থেকে আপনি শত্রুতা করবেন, একদিক থেকে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন, আর একদিক থেকে আশা করবেন, আবার চিঠি দিবেন একটি শত্রু রাষ্ট্রের মতো যে শেখ হাসিনাকে আপনাকে পাঠাতে হবে, আপনারা তাকে শেখ হাসিনাকে আপনারা বিচারের নামে প্রহসন করে তাকে হত্যা করার চেষ্টা করবেন। আর ভারত একটি বন্ধু রাষ্ট্র হিসেবে, যেই ভারতের সৈন্যদের এবং রক্ত বাংলাদেশের মাটিতে মিশে আছে, যেই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্ব দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছে, সেই তার কন্যা, ভারতের ট্রাস্টেড অ্যালাই এবং বন্ধু। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে না, ভারতের সাথে তো প্রশ্নই আসে না। মাথা নত করলে ভারতকে আন্তর্জাতিক আদালতে নিয়ে সমুদ্র সীমা মামলা করে জয় করতো না, কিংবা আমাদের যে ছিটমহলের যে বন্দি বিনিময় করা, কিংবা ছিটমহল প্রথার মাধ্যমে আমাদের সীমান্তর যে চুক্তি, সেটিও ভারতের সাথে মাথা উঁচু করে করতো না। তো এই যে বিষয়গুলো, এই কারণে বলি যে ইউনূস কারজাইয়ের এই মুখে মুখে বন্ধুত্ব, তার যে এলাই যারা তাকে ক্ষমতা রেখেছে, তার 99% হচ্ছে ভারতের সাথে প্রতিদিন পারলে যুদ্ধ করে। আবার ইউনূস কারজাই নিজেও চীন এবং পাকিস্তানের সাথে মাখামাখি, আবার একই সাথে ভারতের বিরুদ্ধে গরম গরম কথা, আবার অন্যদিকে ভারতের সাথে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাওয়া, তার যে বাসনা, তার যে আকাঙ্ক্ষা, এবং তার ভারতের সমর্থন চাওয়া, তার সরকারের গদিকে আরো শক্ত করবার যে একটা প্রচেষ্টা। এই কারণে এবং ভারতের কিন্তু পররাষ্ট্র রাজনীতিবিদরা বলেন, ইভেন ভারতের সেনাপ্রধান তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে ভারতীয় সেনাপ্রধান, যদি এটা খুব আনইউজুয়াল, ভারতের রাজনীতিবিদরা কথা বলেন, কিন্তু এটা একটা অস্বাভাবিক সরকার চলছে, এখানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারের সাথে তার সংযোগ আছে, 5ই আগস্টের আগে থেকে এবং পরে থেকে যোগাযোগটা আছে, সেনাবাহিনীর একটা প্রচ্ছন্ন প্রভাব আছে বাংলাদেশের এই মুহূর্তে, যার কারণে তিনি ভারতীয় সেনাবাহিনী তার জেনারেল ওয়াকারুজ্জামানের কাউন্টারপার্ট বলছে যে নির্বাচিত সরকারের সাথে ভারত যে সত্যিকারের যে সম্পর্ক, উষ্ণ সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখবে। বর্তমানে রুটিন সম্পর্ক চলছে, রুটিন সম্পর্কের কারণেই মাত্র এই 7 মাসে আপনারা জানেন যে শুধুমাত্র ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একবার আসলেন, একমাত্র আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একবার দেখা করতে পারলেন ডক্টর জয়শঙ্করের সাথে, আর নরেন্দ্র মোদীর সাথে ইউনূস কারজাই অবৈধ হন্য হয়ে পাগল পাড়া হয়ে দেখা করবার চেষ্টা করছেন, পাত্তা পাচ্ছেন না। এবং এই হলো বর্তমান পরিস্থিতি। এবং আপনার এখানের যে আমাদের যে প্রণয় এখানকার বাংলাদেশে ভারতীয় নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি ভারতীয় সেনাপ্রধানের সাথে দেখা করছেন। এটা একটা অস্বাভাবিক ঘটনা হিসেবে সবাই আখ্যায়িত করছে। এটি নিয়েও সবাই চিন্তিত, কি কারণ, যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, চতুর্দিকের এই সরকার ব্যর্থ, কোনো সেনা অভ্যুত্থান হওয়ার জন্য চতুর্দিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে জেনারেল ওয়াকারের প্রতি, কিছু জঙ্গি, আপনারা জানেন যে জঙ্গি ফুয়াদ, এবি পার্টির রাজাকার জঙ্গি ফুয়াদ, এবং আরেক জঙ্গি এনসিপি লালবদর হাসনাত ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে, সেনাপ্রধানকে গুড়িয়ে দিবে, সেনাপ্রধানকে ধ্বংস করবে, ক্যান্টনমেন্ট জ্বালিয়ে পুড়িয়ে দিবে। এই কারণে আমার কাছে মনে হয় যে এই কারণে সেনাপ্রধানের প্রতি সমর্থন বেড়েছে যদিও, এবং সেনাবাহিনীর পুরো অংশের সেনাপ্রধানের প্রতি সমর্থনও বেড়েছে। এই কারণে আমি মনে করি সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর একটা যোগাযোগ আছে। আমার ধারণা এই কারণে হয়তো বা প্রণয় ভার্মা হয়তো বা ভারতীয় সেনাবাহিনী প্রধানকে ব্রিফ করতে গেছেন। সার্বিকভাবে আমি বলবো যে ভারতীয় প্রধানমন্ত্রী, আমার ধারণা নির্বাচিত প্রধানমন্ত্রী বা ছাড়া এই অনির্বাচিত অবৈধ সরকারকে খুব বেশি পাত্তা দিবেন না, এবং দেখা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর যদি দেখাও হয়ে যায় কোথাও, আমার মনে হয় না ইউনূস কারজাইকে খুব একটা পাত্তা দিবে, এটা আমার ধারণা আর কি।
তো ইউনূস কারজাই এই অপমানিত অপদস্থ হতে থাকবে, এটাই আমার ধারণা। আর কি যতই সে দেখানোর চেষ্টা করুক আমার সাথে ওর সাথে ওর সাথে সম্পর্ক, আমি এই করেছি, আমি সেই করেছি, আমার এই লবিং আছে, আসলে ঘোড়ার ডিম হয়েছে গত 7 মাসে বাংলাদেশ। 100টা ঘোড়ার ডিম ছাড়া কিছুই পায়নি, এই হচ্ছে বাস্তবতা। সবাইকে ধন্যবাদ।